প্রিয় দর্শক, ঈদ মোবারক। আজকে চেনা গল্পের বাইরে একটু ভিন্নতায় এক বিশেষ পর্ব নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। আমাদের অনুষ্ঠানের আজকের থিম ভালোবাসার ঘর। আজকে আমাদের স্টুডিওতে উপস্থিত আছেন অত্যন্ত জনপ্রিয় এবং সুদর্শন নায়ক ওমর সানি এবং প্রিয়দর্শিনী মৌসুমী। আপনাদের সুস্বাগতম। আমরা বসে কথা বলবো। কেমন আছেন আপনারা? জি আলহামদুলিল্লাহ। দুজনকে ঈদ মোবারক। ঈদ মোবারক। ঈদ মোবারক আপনাকে। ঈদ কেমন কাটছে? ঈদটা আসলে লকডাউনে যেরকম কাটে আর কি, এই কয়দিন তো আমরা বেশ ভালোই ঘোরাফেরা করেছি। ঈদের কেনাকাটা থেকে শুরু করে সব কিছুই করতে হয়েছে। বেসিক্যালি আমাদের কোরবানিটাকে উপলক্ষ করেই হয়। আর আমার দায়িত্ব শুধু রান্নার দায়িত্বটাই শুধু থাকে। সে কি খায়, ছেলে কি খায়, এগুলো হচ্ছে বাচ্চাদের প্ল্যানগুলো আমি সফল করার চেষ্টা করি। আর মূল কোরবানির যে উদ্দেশ্য সফল করা, সেটা হচ্ছে কেনার আগে থেকে প্ল্যান করা, কেনাকাটা করা এবং কোরবানিটা সহিভাবে দিয়ে বন্টন করার পরে ঘর পর্যন্ত নিয়ে আসা, সব কিছু সে করে। না আসলে মূলত হচ্ছে কি, ঈদ সবসময় একটু অন্যভাবে দেখি, তো এইবার ঈদটা একটু আরেকটু অন্যভাবে দেখার চেষ্টা করি। এই কারণে যে আমার ছেলের বউ প্রথম নতুন বউকে নিয়ে ঈদ করছে। হ্যাঁ, জি। আমি যেরকম সারাটা জীবনে অলমোস্ট আমার বয়স যখন প্রায় 8-9 বছর, তখন থেকে বাবার হাত ধরে গরু কিনতে যেতাম। তারপরে আমি নিজে কিনেছি, আমার হাত ধরে আমার ছেলে কিনেছে। এই প্রথম কিনতে যাওয়া হয়নি, কোনো একটি জায়গা থেকে অর্ডার দিয়েছি, ওখান থেকে এসছে অনলাইনে। আর ঈদের সময় যেটা মৌসুমী বলল যে রান্না বান্না করা, সবকিছু করা, ওরে বলেন যে আমিও হেল্প করি কিন্তু। আচ্ছা আচ্ছা আচ্ছা, সানি ভাই হেল্প করে। সবচেয়ে বড় হেল্প তো তুমিই করো, বোকার মতো কথা বলো কেন? তুমি তো মানে বাসার কর্তা হিসেবে তুমি যে কাজটুকু করো, দায়িত্ব, মাথায় সবার ছায়া, আমার ছায়া, যে ছায়া তাহলে আমি পৃথিবীতে দাঁড়িয়ে থাকি, তো সেই মানুষটাই তো তুমি, সেই বটগাছটাই তো তুমি করো না মানে তুমি তো করো সব। হেড অফ দ্য ডিপার্টমেন্টের জায়গায় আবার একটু ভাগ বসাতে চায় আমার ছেলে। আচ্ছা, মানে সে বলতে চায় বাবা কি করো, না এটা তোমার করার দরকার নেই, তোমাকে তো এখানে, তুমি রুমে যাও। আচ্ছা। আবার দেখা গেছে যে আয়শা মানে আমার বৌমা, তো ও বলে যে মা তুমি একটু বসে থাকো, আমি এই রান্নাটা করি, এইটা করি, ওইটা করি। তখন মৌসুমী কনফিউজ হয়ে যায়, আচ্ছা ও যে গেল রান্না করতে, কি যে করে, কারণ যাওয়া মানে আমারই যেতে হয়। কিন্তু ও এবার কিন্তু সুন্দর রান্না করেছে। ও যেটা করেছে যে আমাকে ফলো করেছে, ইউটিউব ফলো করেছে, তো বাঙালি রান্নাগুলো ওখান থেকে সে রেসিপি অ্যাডপ্ট করে সে কিন্তু করেছে, যেভাবে হোক করেছে এবং ভালো হয়েছে। আমরা আলাপ এগিয়ে নিয়ে যাব আপনাদের নিয়ে। আমরা একটা ছোট্ট তথ্যচিত্র নির্মাণ করেছি, সেটি একটু দর্শকদের দেখিয়ে আসবো। বাংলাদেশ চলচ্চিত্রের ইতিহাসে দুই উজ্জ্বল নক্ষত্র, প্রিয়দর্শিনী চিত্রনায়িকা মৌসুমী এবং সুদর্শন চিত্রনায়ক ওমর সানি। তারা তাদের কাজের মাধ্যমে এদেশের চলচ্চিত্রের সূচনা করেন এক নতুন যুগের। ওমর সানির পারিবারিক নাম মোহাম্মদ ইমরান। চলচ্চিত্রে এসে ওমর সানি নামে পরিচিতি লাভ করেন। তার পৈতৃক বাড়ি বরিশালের গৌরনদীতে হলেও জন্ম 1969 সালের 6 মে কেরানীগঞ্জের জিঞ্জিরায়। বেড়ে উঠেছেন পুরনো ঢাকায়। অন্যদিকে মৌসুমীর পুরো নাম আরিফা পারভিন জামান মৌসুমী। চলচ্চিত্রে তিনি মৌসুমী নামে পরিচিতি লাভ করেন। মৌসুমীর জন্ম 1973 সালের 3 নভেম্বর খুলনা শহরে। বেড়ে উঠেছেন খুলনা এবং ঢাকায়।
দুজনেই বাংলাদেশের চলচ্চিত্রে আসেন প্রায় কাছাকাছি সময়ে। 1992 সালে নূর হোসেন বলাই পরিচালিত এই নিয়ে সংসার চলচ্চিত্রের মাধ্যমে ওমর সানির চলচ্চিত্র শিল্পে অভিষেক ঘটে। বাংলা চলচ্চিত্র দেখা পায় এক দীর্ঘদেহী সুদর্শন নায়কের। আর কখনো পেছনে ফিরে তাকাতে হয়নি তাকে। 1994 সালে দিলীপ সোম পরিচালিত দোলা চলচ্চিত্রে প্রথমবারের মতো মৌসুমীর বিপরীতে অভিনয় করেন তিনি। ক্যারিয়ারে অসংখ্য সুপার ডুপার হিট চলচ্চিত্র উপহার দিয়েছেন এই গুণী অভিনেতা। পরবর্তীতে 2005 সালে সাকিব খান অভিনীত ওরা দালাল চলচ্চিত্রে প্রথমবারের মতো খলনায়কের ভূমিকায় অভিনয় করেন। খলনায়ক হিসেবেও ওমর সানি সফলতা পান। এ যাবৎ প্রায় 250 চলচ্চিত্রে অভিনয় করেছেন তিনি। এখনও তার অভিনয় চলমান রয়েছে। অন্যদিকে মৌসুমী মডেলিং দিয়ে ক্যারিয়ার শুরু করলেও 1993 সালে সোহানুর রহমান সোহান পরিচালিত প্রয়াত সালমান শাহর সাথে জুটি গড়ে কেয়ামত থেকে কেয়ামত ছায়াছবির মাধ্যমে চলচ্চিত্রাঙ্গনে পদার্পণ করেন। বাংলাদেশের চলচ্চিত্র এক অনিন্দ্য সুন্দরী প্রিয়দর্শিনী নায়িকার দেখা পায়। প্রথম চলচ্চিত্রে তার অভিনয় ও সৌন্দর্য এদেশের সিনেমা দর্শকের হৃদয় জয় করতে সক্ষম হয়। মৌসুমীর কেয়ামত থেকে কেয়ামত এদেশের চলচ্চিত্রের ইতিহাসে এক মাইল ফলক, সূচনা করে এক নতুন যুগের। একের পর এক চলচ্চিত্রে অভিনয় করতে থাকেন তিনি। তার স্বকীয় অভিনয় দক্ষতা দিয়ে দিনে দিনে কেবল নিজেকে ছাড়িয়ে গেছেন মৌসুমী। এ যাবৎ 2.5 শতাধিক চলচ্চিত্রে অভিনয় করেছেন এই গুণী অভিনেত্রী। এখনও তার অভিনয় চলমান রয়েছে। বহুমাত্রিক প্রতিভাধর মৌসুমী একাধিক চলচ্চিত্রে প্লেব্যাক করেছেন এবং গান রচনাও করেছেন। বেশ কয়েকটি চলচ্চিত্র প্রযোজনা করেছেন। অভিনয়ের সাথে সাথে তিনি 3টি চলচ্চিত্র পরিচালনা করেছেন। নির্মাণেও তিনি নিজের নামে সৌরভ ছড়িয়েছেন। এসবের পাশাপাশি নানা রকম সামাজিক কার্যক্রমে জড়িত আছেন তিনি। সামাজিক কাজ করবার জন্য গড়ে তুলেছেন মৌসুমী ওয়েলফেয়ার ফাউন্ডেশন। এর মাধ্যমে বঞ্চিত মানুষ ও শিশুদের উন্নয়নে নানা ভূমিকা পালন করেন প্রিয়দর্শিনী মৌসুমী। ইউনিসেফের শুভেচ্ছা দূত হিসেবে তিনি দায়িত্ব পালন করছেন 2013 সাল থেকে। মৌসুমী তার কাজের স্বীকৃতি হিসেবে 3 বার জাতীয় চলচ্চিত্র পুরস্কার, 6 বার করে বাচসাস ও মেরিল প্রথম আলো পুরস্কার পেয়েছেন। 1995 সালের 4 মার্চ মৌসুমী ওমর সানি কাউকে না জানিয়ে হুট করে বিয়ে করে ফেলেন। সেই থেকে বিগত 25 বছরের উপরে তারা একসঙ্গে জীবনযাপন করছেন। মৌসুমী ওমর সানি দম্পতির এক ছেলে ফারদিন এহসান স্বাধীন ও এক মেয়ে ফায়জা। অতি সম্প্রতি ছেলে স্বাধীনকে বিয়ে দিয়ে তারা শ্বশুর শাশুড়ি হয়েছেন। চলচ্চিত্রের মাধ্যমে এদেশের মানুষকে বিনোদন দেবার ক্ষেত্রে মৌসুমী ওমর সানি দম্পতির ভূমিকা অনন্য। প্রথমে মৌসুমী আপু, আপনার জন্ম তো খুলনায়, জি, আপনার শৈশব কৈশোর বেড়ে ওঠা ঢাকা এবং খুলনা মিলিয়ে, একটু জানতে চাই যে কেমন ছিল শৈশবের দিনগুলো? শৈশবের দিনটা আসলে সবারই খুব মধুর স্মৃতি মাখাই হয়। ছোটবেলায় যেমন মনে হয় যে কবে বড় হব, কবে বড় হব, এটা করব, বড় হলে ওটা করব, কিন্তু বড় হওয়ার পর আসলে মনে হয় যে ফেলে আসা দিনগুলোতে যদি চলে যাওয়া যেত একটা জাদুর মতো, তো সেটা তো আর হবে না, কিন্তু ওই স্মৃতিতে বারবার ফিরে যাই আর সেটা আমাকে অনেক বেশি ভালো লাগায়। আমার মূলত সময়টা কেটেছে ফার্ম গেটে। আচ্ছা। তেজকুনি পাড়া, তেজতুরি বাজার, ফার্ম গেট, এই জোনটা দিয়ে আমার সময়টা কেটেছে। আমার মা আমাকে পেতই না, সেই সকাল থেকে বিকাল পর্যন্ত আমি প্রচন্ড ঘুরতে উড়াতে পছন্দ করতাম। এর জন্য পড়াশোনায় ব্যাঘাত ঘটেছে, অনেক মিথ্যে কথা বলেছি। তারপরে হয়েছে কি যে মা খাবার নিয়ে বসে থাকতো, মার খেয়েছে অনেক। হ্যাঁ, অনেক মার খেয়েছি। এমনও সময় আপনি তো গিয়েছে, তখন ছিলেন মোহাম্মদ ইমরান, ফিল্মের ছদ্মনাম এখনো ইমরান আছে সে। জি জি, এখনো ইমরানই আছে। জি। তো এরকমও আমি গিয়েছি যে আমার মা একটি বাটির মধ্যে খাবার নিয়ে খেলাঘর মাঠের মধ্যে গিয়েছে, আমি ঘুরতে উড়াচ্ছি, সে এভাবে খাইয়ে দিত। তারপরে ফুটবল খেলতাম, আমি খুব ভালো ফুটবল মানে গোলকিপার ছিলাম।
কিন্তু ব্যাড লাক আমার হাতটা মচকে যাওয়ার কারণে অনেক অনেক জায়গায় আমি কি বলে এটাকে হায়ারে কি খেলা বলবো? খেলতে হায়ার, যাওয়া, খ্যাপ খেলতে যাওয়া। খ্যাপ খেলতে যাওয়া, জি, 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 right, জি। এই তো। মা বলতেছে কি রে তোর কাছে এত টাকা কেন? কিসের আচ্ছা। এত টাকা? হ্যাঁ। ওই সর্বনাশ, এত টাকা কেন? তখন তো বাচ্চারা কত? একটু টাকা, ওইটাই তো অনেক কত টাকা। হচ্ছে যে 250 টাকা আচ্ছা, খুচরা, মানে 250 তার টাকা, মানে তুমি খেলতে যে 250 টাকা 250 পেয়েছিলে। টাকা পিস। 250 টাকা পেয়েছে খ্যাপ খেলে। মাই গড, ছোট। আপনাদের চলচ্চিত্র জীবনের আলাপে আসি। আপনারা হয়তো বছর 3-1 জুনিয়র সিনিয়র চলচ্চিত্রে আগমনের দিক দিয়ে আপনি প্রথম চলচ্চিত্রে মানে নায়কের চরিত্রে অভিনয় করেছেন নূর হোসেন বলায়ের এই নিয়ে সংসার চলচ্চিত্রে। প্রথম আগমনটা কিভাবে হলো, তার পেছনের ঘটনা? আমার বাবা ভীষণ ইন্ডিয়ান ছবি দেখতেন, বাংলাদেশি ছবি দেখতেন। আমার বাবা চাইতেন যে আমি হিরো হই, আচ্ছা, আমার মাও চাইতেন। তো আমার বাবা এটা চাওয়ার পরিপ্রেক্ষিতে কিছু মানুষের সাথে পরিচয় ধরেই নূর হোসেন বলাই সাহেবের সাথে আমার পরিচয়। উনি সেকেন্ড হিরো হিসাবে আমার ওই ছবিটাই আমাকে নিল। জি, ছবিটা একটু লেন্দি হচ্ছিল, কাঞ্চন ভাইয়ের এত, উনি তো বিগ স্টার ছিল তখন, অঞ্জুদিও অনেক স্টার, বিগ স্টার। জি, লেট হচ্ছিল আমার। বাই দিস টাইম দারাশিকো সাহেব নামে আমাদের খুব বরেণ্য একজন মানুষ ছিলেন চলচ্চিত্রে। জি, জি। উনি একানাগারের পরিচালক, প্রযোজক এবং অভিনেতা সবটাই ছিলেন। ওনার ডাইরেকশনে একটি কালজয়ী চলচ্চিত্র আছে ফকির মজনু স্যার। জি, 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 জি। তো উনি একটা ছবি সুজনবাসী নামে একটা ছবি শুরু করেছিলেন, আমাকে আর হাসি নামে একটি মেয়েকে দিয়ে। আচ্ছা, তো সামহাও যে কোনো কারণে হোক তোজাম্মল বকুল ভাই ওই ছবিটা শুরু করতে দেয়নি। আল্লাহ তাকে জান্নাত নসিব করুন। উনি ওই মুহূর্তে ওনাকে বানিয়ে দিলেন দিলরুবা নামে একটি ছবি, আচ্ছা, কাঞ্চন ভাই এবং দিতি আপা। সেটা স্মরণকালের সুপার ফ্লপ হলো। আমি খুব ভেঙে পড়লাম যে চলচ্চিত্রই থাকবো না। আচ্ছা, কারণ আমার আদি যে বিজনেস প্লাস আমার বাবা চাকরি করতেন, সেখানে চশমার দোকানেই চলে যাব। তখন দারাশিকো সাহেব বলল যে আমি তো তোমাকে কিছু করতে পারছি না, আমি শুনেছি একজন একটা ছবি বানাচ্ছে। শেখ নজরুল ইসলাম সাহেবকে উনি ডাকলেন ওনার অফিসে, ডেকে বললো যে এই ছেলেটাকে তুমি দেখো তো, এই দেখেন তো আপনি। তো উনি দেখলেন, উনি তো খুব হ্যান্ডসাম, উনি আমাকে নিয়ে গেলেন। পরের দিনকার তুমি আমার বাসায় আসো। আমি গিয়ে দেখি এটিএম শামসুজ্জামান সাহেব, রাজীব সাহেব, মিজু সাহেব, তারপরে আব্দুল আজিজ সাহেব। আচ্ছা, আজিজ সাহেব ছাড়া, নজরুল সাহেব ছাড়া সবাই ইন্তেকাল করছেন। আনুদি বসা ওখানে। আচ্ছা, আমি তো ভড়কে গেলাম, আমাকে তুমি একটু এক্সারসাইজ করো, আমার একটু বডির মধ্যে বালকি তখনও বালকে ছিলেন। একটু আচ্ছা, গুদ্দু গুদ্দু ভাব তো অলওয়েজ আছি। আচ্ছা। তারপর ওই ছবিতে আমি হিরো হলাম। আমি 1 মাস ছিলাম হলো সেটা কি চাঁদের আলো? চাঁদের ওই দিন দেখে কি তোমাকে সিলেক্ট করে ফেললে? হ্যাঁ, ও যে মুক্তির সাথে আমার সেই কালজয়ী গান তুমি আমার চাঁদের ইয়ার। মৌসুমীর বেলায় আমি যদি বলি, ওর 3 বছরের সিনিয়র, কিন্তু একদিক দিয়ে ও আমার বহু সিনিয়র। কেন বলেন তো ভাই? আমি খুব দুঃখিত ভাই, আমি এখনো ন্যাশনাল অ্যাওয়ার্ড পাইনি, উনি 3টা ন্যাশনাল অ্যাওয়ার্ড পাইছে। এবং তার মানে উনি অনেক সিনিয়র ম্যাডাম। আজকের মৌসুমী, এখানে যে মৌসুমী বসে আছেন, উনি একজন এদেশের চলচ্চিত্রের ইতিহাস পাল্টে দেওয়া নায়িকাই শুধু নন, একজন চলচ্চিত্র প্রযোজক, চলচ্চিত্র পরিচালক, একজন প্লেব্যাক সিঙ্গার, একজন গীতিকার, একজন কবি, জাতিসংঘের শুভেচ্ছা দূত। নামের সাথে আবার টাইটেলও যোগ হয়েছে, প্রিয়দর্শিনী মৌসুমী। প্রিয়দর্শিনী মৌসুমী, মানে কোন দিকে যাব? জি। তো এই মৌসুমীর শুরু কিয়ামত থেকে কিয়ামত, এদেশের চলচ্চিত্রের ইতিহাস আরেকবার নতুন করে লেখবার মতো একটি চলচ্চিত্র, যে চলচ্চিত্রের মাধ্যমে আপনি চলচ্চিত্রে এসেছেন। যদিও আপনার মডেলিং দিয়ে ক্যারিয়ার শুরু হয়েছিল, কিন্তু এই চলচ্চিত্রের জীবনটি কিভাবে শুরু হলো? এটাও আসলে বেশ সংক্ষিপ্তভাবেই শুরু হয়েছিল, মানে সংক্ষিপ্ত শেষ হয়ে যাওয়ার মতো একটা অবস্থা ছিল। রানীর মতো করে শুরু হয়েছিল। যোগসূত্রটা তো সবাই জানে। আসলে আমি মডেলিং এ কাজ করেছিলাম প্রথম, সেটা একটা বড় কাহিনী ছিল। ওই কাহিনীটা আমার শুরুরটা কাহিনীটা অনেক বড় ছিল, লেন্দি ছিল। প্লাস ফিল্মে আসবো কি আসবো না, এটাও একটা লেন্দি প্রসেসিং ছিল। খুব হুট করে ডিসিশন নিয়েছি, যেদিন আমি ডিসিশন নিয়েছি সেটা আমি এক মুহূর্তেই নিয়েছি, এবং আমি জিত করেছি যে আমি করব, করতে না দিলে আমি অন্য একটা ছবি সাইন করব, এরকম একটা বিষয় হলো। এবং আমি না জানিয়ে একটা ছবি সাইনও করে ফেলছিলাম, যে ছবিটা এদেশাম দাদু আমাকে
আচ্ছা। সাইন করে ফেলছিল। আচ্ছা তো আচ্ছা সাইন করার পর আমার আব্বু পরে এটা ছিঁড়ে ফেলছে, বলছে না আমার মেয়ে কাজ করবে না, আচ্ছা। ভাইয়া ওই যে পরে করবে, কারণ ও এখন এটা করবে না। আচ্ছা তো যখন এটা হলো তখন দেখলো বাসায় এসে অশান্তি হচ্ছে, আমিও জিদ করে বসে আছি, বাসায় আম্মুও এরকম করছে। তখন আব্বু একটা সিদ্ধান্তে আসলো। আমার চাচা মোশাররফ হোসেন উনি তখন সিদ্ধান্তটা দিলেন। উনি বললো যে ধুর আমার ভাতিজা, এত টেনশন করিস কেন, আমার ভাতিজি এখানে রাজত্ব করবে রাজার মতো, তুই ভয় পাচ্ছিস কেন, আচ্ছা। এখানে ও দরকার হলে ওর নামের উপর আমি ছবি বানাবো, যা আমি সাইন করলাম। তখন আব্বু বললো যে আচ্ছা ঠিক আছে, বড় ভাই যেহেতু বলছে করতে দিতে হবে, করতে দে ওকে। তখন আব্বু আর এটা ইগনোর করতে পারেননি। আচ্ছা এরকম একটা যখন প্ল্যান হলো তখন হচ্ছে আমাকে কাজটা করতে দিল। আচ্ছা দেন সোহান ভাই অনেক হ্যাপি হইলো এবং আমাদের প্রোডিউসার, তো একটা ফ্যামিলির মতন আমরা কাজ শুরু করলাম। আপনারা দুইজন প্রথম জুটিবদ্ধ হন ঠিক এক দোলা বছর ছবি। দোলা ছবিতে 1994 সালে দিলীপ সোম পরিচালিত হ্যাঁ প্রথম চলচ্চিত্রে একসঙ্গে জুটিবদ্ধ হয়েছেন এবং আপনারা এখন পর্যন্ত মনে হয় প্রায় 40-এর অধিক চলচ্চিত্রে জুটিবদ্ধ বোধ হয়, কারণ আচ্ছা। ওর সাথে হাইস্ট ছবি হচ্ছে বান্নাবের সাথে, তারপরে বোধহয় আমার সাথে, আর আমি যদি ভুল না করি থাকি এর পরের ছবিগুলি হচ্ছে ফেরদৌসের সাথে। আচ্ছা 94 সালে দোলা চলচ্চিত্র সেটি নভেম্বর বা ডিসেম্বরে রিলিজ হলো। 95 সাল আপনাদের জীবনে একটি গুরুত্বপূর্ণ ঘটনা। 1995 সালের 4 মার্চ কাউকে না জানিয়ে দুজন বিয়ে করে ফেললেন। হাজারো দর্শকের হৃদয়ে দোলা দিয়ে জনপ্রিয় দুই জুটি বিয়ে করে ফেললেন। কিভাবে এই কাছে আসার আরে গল্পটা? ভাই এটা আল্লাহ পাক লিখে রাখছে। আমাদের ও আসলে খুব বেশি যে বুঝতো তা না, ও তো এখনো সরল টাইপের। কি একটা সুন্দর সিদ্ধান্ত হয়েছিল, আমাদের কাছের কিছু সিনিয়র প্রোডিউসার ছিলেন, আমাদেরকে নিয়ে ছবি করছিলেন তারা এবং আব্বু, আমার শ্বশুর মশাই, আমার মা বাবা, যারা এই স্থানে যারা ছিলেন, অভিভাবক শ্রেণীর যারা। অভিভাবক, জি সবাই মিলে একটা সিদ্ধান্ত আসলে ঠিক আছে তুমি পছন্দ করো, লাভ করো, খুব ভালো কথা, কিন্তু 1 বছরের আগে কোনো বিয়ের প্ল্যান করতে পারবা না। আচ্ছা। 1 বছর পরে তোমাদের যে কাজগুলো আছে এগুলো শেষ হতে 1 থেকে 1.5 বছর লাগবে, এগুলো শেষ হবে। দেন যদি তোমরা নতুন কোনো ছবি না নাও তবেই তোমরা বিয়ের সিদ্ধান্ত তখন নিতে পারবা। তখনই যে কটা ছবি ছিল তাতে 1-1.5 বছর দাঁড়ায়। এরপরে আমরা একটু 2-1 মাস প্রেম করতে করতে আমাদের ছবির সংখ্যা দাঁড়ালো আরো 20। আচ্ছা তখন ও ভাবলো তো এগুলো শেষ করতে তো আরো 1-1.5 বছর, আর ধৈর্য ধরা যায় 3 না। বছর আগে বিয়ে হবে। আচ্ছা এদিকে দু একজন তার ফ্রেন্ড সার্কেলের মধ্যে কানাঘুষা করলো, মৌসুমী তোমার জীবনেও বিয়ে করবে না, কি কারণে তোমার বিয়ে করবে, আচ্ছা ও এই তোমাকে ঘুরাচ্ছে। কার পক্ষ থেকে প্রথম অ্যাপ্রোচটা কার পক্ষ থেকে হয়েছিল? আমি করছি, প্রস্তাব উনি গ্রহণ করছেন। তো ওইরকম একটা মুহূর্তে মনে করেন আপনাদের দুজনের কোথাও দেখা হলো, মিট করলেন, কেউ জানে না। মানে যেটা বলছেন ডেটিং করা, জি, জি, এটা জি। আমাদের হইতো না, কারণ আচ্ছা। আমাদের ওই সুযোগটাই হইতো না। হ্যাঁ আচ্ছা আচ্ছা, আর এমনি বলেন যে এমনি প্রেম করতে যেটা লাগে, যে সামনাসামনি থাকা, উঠা বসা, কথা বলা, তারপরে আমরা আউটডোরে গেছি, একই হোটেলেই সবাই থাকছি, তো এখানে আর নতুন করে তো প্রেম করার জন্য আরেক জায়গায় যাওয়ার দরকার নেই। আপনারা অত্যন্ত সফল দম্পতি আজ পর্যন্ত এবং অনুকরণীয় আদর্শ দম্পতি, এটা মানতেই হবে। আজকে প্রায় আপনারা গত বছর 25 বছর দাম্পত্যের 25 বছর পূর্ণ করেছেন, 26 বছর চলছে। এই যে এর মূল সূত্রটা কি, মেসেজটা কি হতে পারে মানুষের এটার জন্য? মেসেজ একটাই, আমি বলি একটা মেসেজ হচ্ছে কনফিডেন্স। হ্যাঁ, আপনার হচ্ছে একজনের প্রতি আরেকজনকে স্যাক্রিফাইস করা। হ্যাঁ, তারপরে হচ্ছে বিশ্বাস। এই যে বিশ্বাসটা যে না ওকে ফাইন, ও আমার আমাকে ওয়াইফ ছেড়ে যাবে না। জি, মৌসুমী ওমর সানিকে কিভাবে মূল্যায়ন করবেন অ্যাজ এ ম্যান, এবং আপনার জীবনের জন্য তিনি কতটা অপরিহার্য? একজন ওমর সানিকে তার আমি মূল্যায়ন করতে পারবো না আমার এই স্বল্প সময়ে এই দুইটা কথা দিয়ে। অ্যাজ অ্যান অ্যাক্টর সে তো ঠিক আছে, বাংলাদেশের অনেক পপুলার একজন হিরো, আমরাও কম বেশি তাকে অনেক বেশি পছন্দ করি। ওই জায়গাটা থেকে যদি ফিরে আসি ফ্যামিলি লাইফে সে আমার জন্য অনেক বেশি ইম্পর্ট্যান্টের উপরে যদি কিছু হয় সেটাই, বিকজ আমি সবসময় এটাই বুঝি যে সে আমার মাথার উপরে ছায়ার মতো বেঁচে আছে। একই প্রশ্ন ওমর সানিকে,
মৌসুমীকে যদি মূল্যায়ন করতে চাই সেটা হচ্ছে যে দেখুন একটি পর্যায়ে গিয়ে আমার মূল্যায়ন বোধটা আরও বেশি হয়েছে যখন আমার মা চলে গেছে পৃথিবীতে, বাবা চলে গেছে। আমি খুব কাছ থেকে আমার শ্বশুরকেও যেতে দেখেছি, আমার শাশুড়ি বেঁচে ছিলেন, তার প্রতি তার মূল্যায়ন বোধ, তারপরে আমার সন্তানের প্রতি আমার ছেলেকে সে যেভাবে বড় করেছে, একটা সময় গিয়ে আমি একদম ফিজিটিভের মতো হয়ে গিয়েছিলাম, 3-4 বছর কোনো কাজেই করতে পারিনি, বাসায় ছিলাম একটি। ওই টাইমটায় টোটালটা সে তার সন্তানকে বড় করেছে। আমার জীবনে আমার মেয়ে ফাইজা আসলো, তাকে কি বড় করেছে এবং লোভ কি জিনিস তার পৃথিবীতে সে জানে না। এবং বিশেষ করে খুব সে ফ্যাবুলাস একজন মাদার, হাজবেন্ড হিসেবে তো আমাকে সে যথেষ্ট পরিমাণেরই হয়, কিন্তু একটু রাগ বেশি, এই যা আমি একটু রাগ দেখাই না। হ্যাঁ, আচ্ছা যাই হোক, আর মূলত সে সংসারটাকে অনেক গুছিয়ে রাখে। দুজনের কথাই এই কারণেই আমরা একদম দর্শক সহ স্পষ্ট হয়ে যাচ্ছে যে আপনাদের 25 বছর কেন কাটছে, এভাবেই 50 বছর কেটে যাবে, এভাবে 100 বছর কাটুক আপনাদের জীবনে, আমাদের সেটিই প্রত্যাশা। আমরা আবার আপনাদের কাজের কথায় আসি। মৌসুমী, কিয়ামত থেকে কিয়ামত সেই চলচ্চিত্রের কথায় আবারও আসি। মাইল ফলক চলচ্চিত্র, অনেক কিছু বলা যায় এই চলচ্চিত্র নিয়ে। এই চলচ্চিত্রে আপনি প্রথম জুটিবদ্ধ হলেন সালমান শাহর সঙ্গে। ওই সময় সিগনেচার করেছিলেন আরও কয়েকটি চলচ্চিত্র, আপনি খানিক আগে বলেছেন, কিন্তু আপনি জুটি হিসেবে মাত্র 4টি চলচ্চিত্র করতে পেরেছেন। কেন? ওমর সানির কি নিষেধ ছিল সালমান শাহর সঙ্গে চলচ্চিত্রে জুটি বেঁধে অভিনয় করা? নেভার এভার, কখনো সালমান শাহর সাথেও কখনো, আসলে কারোর সাথে কখনো আমাকে জুটি বাঁধতে না করেনি। আচ্ছা, মৌসুমী যখন সিঙ্গাপুরে যাবে সালমানের সাথে আমার তখন কথা, আচ্ছা, বলতেছে যে ও তো আমার সাথে কথা বলে না, বলে যে ওর সাথে একটা ছবি করা উচিত। আমি কি একটা ছবি করবি কেন তুই? আচ্ছা, সিঙ্গাপুরের থেকে আসো, আমি মিনিমাম 4টা ছবি আমি সাইন করাই দিব। ওর মধ্যেই তো আল্লাহ তাকে নিয়ে গেলেন। মানসিকতা অনেক ভালো ছিল সালমানের, ও খুব মাই ডিয়ার ছিল অনেক, তো মিশে যেতে পারতো সবার সাথে। আপনাদের দুজনের প্রসঙ্গে আসি, সেটা হচ্ছে যে দোলা দিয়ে আপনাদের জুটি শুরু হলো, অনেকগুলো চলচ্চিত্রে একসঙ্গে কাজ করেছেন, সর্বোচ্চ হয়তো মান্নার সঙ্গে আপনি করেছেন, তারপরে সানি ভাইয়ের সঙ্গে করেছেন, প্রায় 40-40-এর কাছাকাছি বা কম বেশি যাই হোক। চলচ্চিত্রে জুটি প্রথা, জুটির গুরুত্বটা কি আপনাদের কাছে, কি মনে হয়? জুটির গুরুত্ব অবশ্যই রয়েছে, বিকজ দর্শক যখন একটা জুটিকে পছন্দ করে ফেলে সেটা তো তাদের চোখে লেগে যায় যে মেড ফর ইচ আদার, এই যে একটা ব্যাপার, বিশেষ করে রোমান্টিক ছবির ক্ষেত্রে, প্লাস অভিনয় নির্ভর যেসব গল্পগুলো, সেসব ছবিতে জুটি ইম্পর্টেন্ট, কারণ কেমিস্ট্রি কাজ করে। তখন রিয়েল যদি না মনে হয়, ওই রিয়েলিস্টিক জিনিসটা ফুটিয়ে তোলার জন্য কিন্তু ওই জুটির কাছাকাছি যাদের সাথে সমঝোতা যার যার ভালো, ওরকম কিছু অন স্ক্রিনে যাদেরকে পছন্দ করে দর্শক একসাথে দেখতে, ওইরকম জুটিগুলোকে আসলে তখন প্রাধান্য দেওয়া হতো, এবং এখনো তাই। ওমর সানি, আপনার সময় প্রায় সব নায়িকার সঙ্গে আপনি অভিনয় করেছেন, আপনি কাকে এগিয়ে রাখার যদি কথা বলেন তাহলে তো অবভিয়াসলি ভাবে মৌসুমী, এটা তো বলারই প্রশ্ন। যদি আমার এই কেমিস্ট্রিটা যদি ভালো না হতো তাহলে কিন্তু এতগুলো ছবি হতো না। আপনি ওই সময়ের প্রায় সব নায়কের সঙ্গে অভিনয় করেছেন, আপনি আপনার দৃষ্টিতে কাকে এগিয়ে রাখবেন? ওই সময় আমি স্বাচ্ছন্দ্য বোধ করতাম ওমর সানির সাথেই কাজ করতে, বিকজ ও অনেক বেশি ইম্পর্টেন্সি মানে বুঝতো, সবসময় তো মুখে বলা যায় না, কিন্তু এই যে কেমিস্ট্রিটা বুঝে নেওয়াটা, যে এখন ও এটা করবে কি করবে না, বা এখন এই শিডিউলটা মনে হয় ও চলে যেতে পারে, বা চলে গেলাম, সেটা ও পরে অ্যাডজাস্ট করে দেওয়া, রাগ করলো না, তো এই কমফোর্ট জোনটা কিন্তু ওই স্ক্রিনেও বোঝা যায়। বাট আমি মিস করি সালমান শাহর সাথে আমার আরো কিছু ছবি হওয়ার উচিত ছিল, কারণ অন স্ক্রিনে ওর সাথে আমার যেসব গল্পগুলো, সেই গল্পগুলো আবার ওর সাথে হতো না। এবং পরবর্তীতে যে দেখা গেছে যে ওদের এই ফ্রেন্ডলি ব্যাপারটা আমি কিছুটা পেয়েছিলাম মান্না ভাইয়ের কাছ থেকে, বড় ভাইয়ের মতো যেমন শাসনও করতো, আদরও করতো, এবং পরবর্তীতে আমি ফেরদৌসের মধ্যেও পেয়েছি। একটা সময় সালমান শাহ পৃথিবী থেকে বিদায় নিলেন, ঠিক তার 1 যুগ পরে মান্না বিদায় নিলেন। সানি ভাই খানিকটা শারীরিক অসুস্থতার কারণে, আর যে কারণেই হোক, চলচ্চিত্র থেকে খানিকটা দূরে। আপনি কি ওই সময় জুটি সংকটে ভুগেছেন ওই সময়টায়? অবশ্যই, প্রত্যেকটা সময় এটা হয়েছে আমার আসলে একটু খুবই ব্যাড লাক বলতে হবে, আবার খুব ভালো ভাগ্য বলতে হবে।
সালমান শাহ হঠাৎ করে মরে গেল, তখন একদম সালমান মৌসুমী এটা একটা ব্যাপার। তখন সানির সাথে আমার জুটিটা একেবারে যে ফুল ফ্লেজেডলি হয়ে গেছে তাও না, ঠিক ওই সময়টাই হচ্ছে সালমানের সাথে আমার একটু ঝামেলা হয়ে গেল। কিছু ছবি আমাদের অফ হয়ে গেল, ধুমধাম করে কিছু ছবি আমরা বাদ হয়ে গেল, অফ করে আমরা নতুন করে ছবি করলাম নতুন আঙ্গিকে। সেক্ষেত্রে আমার রাইট চয়েস এরকম জুটি আর কে হতে পারে ছিল না। একটা মাত্র ছবি করেছি তখন আমরা দোলা, ও একটা হিরোইন পেলো, আমি একটা হিরো পেলাম, দর্শক একটা জুটি পেলো নতুন। হ্যাঁ, এটার সাথে সাথে যখন আমাদের জুটিটা দাঁড়াচ্ছে হুট করে আমাদের বিয়ের ঘটনাটা ঘটে গেল, এটাও আনসার্টেন। তখন হচ্ছে আবার ওর সাথে আমার জুটিটা নষ্ট হয়ে যায় অবস্থা। এর মধ্যে সালমান শাহ মরে গেল, আমার সাথে আমি ফিরে আসার পর আমার সাথে ছবি হওয়ার কথা, সেসব ছবি আমরা সাইন করব, ইস্পাহানি, আরিফ, ওরা 4টা ছবি নিয়ে আসলো। যেদিন আমাদের সাইন হওয়ার কথা সেদিনই তো সে মারা গেল। আচ্ছা, ও মারা যাওয়ার পরে আবার আমার বেবি হলো, বেবি হয়ে আবার যখন আসলাম ওর সাথে আমার ছবিগুলো ধাপ করে 3-4টা ছবি ফ্লপ, এটা আমরা ভাবতেই পারিনি। আচ্ছা, ছবি যখন পরপর 3-4টা বড় বাজেটের ছবি হতে থাকলো তখন আমরা সাথে সাথে সিদ্ধান্ত নিলাম একসাথে কাজ করব না, ও আলাদা করবে, আমি আলাদা করব। ওই মোমেন্টে মান্না ভাইয়ের সাথে আমার একটা ছবি সাইন হলো না, লুটতরাজ। কে জানে ওই ছবিটা সুপারহিট হবে। তো মান্না ভাইয়ের সাথে আমার খুব ভালোই সেট হয়ে গেল। সেট হয়ে যাওয়ার পর হচ্ছে হঠাৎ করে আমি খায়রুন সুন্দরীর একটা গল্প আসলো, তো ওই ছবিটি হিট হওয়ার মতো কোনো ব্যাপারই না, কারণ গ্রামের একটা ছবি, ফেরদৌস নতুন, ও করেই নাই। তো আমরা একটা টেস্ট করেছিলাম মিস ডায়না ছবিতে একটা গান করে, যে ঠিক আছে গান করো তুমি, যদি তোমাকে স্ক্রিনে ভালো লাগে আমার সাথে আমি নেক্সট ছবিতে তোমাকে নিব। তো যখন খায়রুন সুন্দরী ছবিটা আসলো তখন ওরা বললো ভাই আমাদের একটা নতুন হিরো লাগবে, আমি গরিব মানুষ, একটা নর্মাল একটা হিরো হলেই হবে, আপনি সাজেস্ট করেন। তখন আমি বললাম ওই গানটা দেখেন একবার, দেখে আপনি করেন। তো ফেরদৌসকে করলো, রিকোয়েস্ট করলো, যখন ফেরদৌস সাথে সাথে রাজি হয়ে গেল, ও তো ওর কলকাতায় কাজ করছিল, তো ওর সাথে সাথে রাজি হয়ে গেল যে হ্যাঁ এই ছবিটা আমি করব, গ্রামের ছবি হলে আমি পারবো করতে। দুজনের জন্য ডিফিকাল্ট ছিল, আমরা গ্রামের ছবি করি নাই। তো আমিও তখন রিসার্চ করলাম, অনেক নিয়ে ভাবলাম এই ছবি নিয়ে ভেবেছি, তারপর আমরা যখন কাজ করলাম আলটিমেটলি ওই ছবিটাও যে হিট হয়ে যাবে আমরা বুঝিনি, আমরা ভাবছি নর্মাল একটা করার দরকার করেছি। আপনাদের সম্পর্কে, আপনাদের সঙ্গে সংশ্লিষ্ট, আপনাদেরকে নিয়ে চলচ্চিত্র নির্মাণ করেছেন চলচ্চিত্র পরিচালক, যে আপনাদের সম্পর্কে তারা বলেছেন, তারা মূল্যায়ন করেছেন, আমরা একটু দর্শকদের দেখে আসবো। সবাইকে ঈদের শুভেচ্ছা, ঈদ মোবারক। মৌসুমী ওমর সানি একটা জুটি তৈরি হয়। আমাদের প্রথম ছবি কিয়ামত থেকে কিয়ামত বানানোর পরে তারপরে মৌসুমী ওমর সানি ছবি করেন একটা, সেই ছবির থেকেই ওদের মানে মৌসুমী ওমর সানি একটা জুটি আবার একটা তৈরি হয়। সালমান মৌসুমী যেমন একটা ভালো জুটি ছিল, তেমনি ওমর সানি এবং মৌসুমী আর একটা জুটি তৈরি হয়ে যায়। সেই তাদের এর পরবর্তীতে তাদের বিয়ে হয়, তারা একে অপরকে ভালোবেসে বিয়ে করে। সব মিলিয়েই মৌসুমীর দের সংসারটা যেভাবে সুন্দরভাবে তৈরি করে রেখেছে, সুন্দর একটা জুটি, সুন্দর একটা অবস্থান তাদের, তারা অনেক সুখী একটা পরিবার। সেই সুখী পরিবারের আমরা সুস্বাস্থ্য কামনা করি, তারা ভালো থাকুক, সুস্থ থাকুক, সহি সালামতে থাকুক। আর মৌসুমী তো এমনিতেই অনেক ট্যালেন্ট একটি মেয়ে। ওমর সানি সত্যি একটা ভালো হিরো হিসাবে আমাদের ইন্ডাস্ট্রিতে অনেক দিন রাজত্ব করে গেছে, এখনও করছে। আর মৌসুমী তো আছে এখনও, সে চলচ্চিত্রের কী বলবো, যে সবাই বলে প্রিয়দর্শিনী নারী হিসাবে মৌসুমী এখন অবস্থান করছেন আমাদের চলচ্চিত্র শিল্পে। সব কিছু মিলিয়েই কিন্তু ওরা একটা সুন্দর ফ্যামিলি, আমি ওদের জন্য শুভকামনা করছি। এদের দুজনের মধ্যে আমি ওমর সানির কথাই আগে বলি। আমার একটি ছবি ছিল, ছবিটির নাম প্রেম গীত। ওটাই ওমর সানির জীবনের প্রথম সুপার ডুপার হিট ছবি। ওমর সানি ওর একটু প্রবলেম ছিল দুটা। প্রথম হচ্ছে ডায়লগ বলতে গেলে একটু নাকি ভাব ছিল, ওটাকে আমি দূর করেছিলাম। ওমর সানির অভিনয় দেখলে, হাঁটা চলা দেখলে মনে হয়, আমার কাছে মনে হতো যে সে বোধহয় মিঠুন চক্রবর্তীর মতো করতে ইচ্ছা তার ছিল, যে ওর মতন হাঁটি, ওর মতন ডায়লগ বলি। এখন মৌসুমীর কথা যদি বলি, প্রথম কথাই সে আমাদের চলচ্চিত্রের একজন উল্লেখযোগ্য নায়িকা। বাংলাদেশের কয়েকজন নায়িকার কথা উঠলে মৌসুমীর কথাটা আসে।
যেমন আমরা প্রথমে শাবানের কথা বলি, ববিতা ম্যাডামের কথা বলি, কবরী ম্যাডামের কথা বলি, নতুনদের মধ্যে মৌসুমীর কথাটাই প্রথম আসে আমার সেন্সে আর কি। তার অনেকগুলি কোয়ালিটি ছিল, যেমন ওই শুটিং করতে আসলে সে ফাঁকি দিত না, ভালো করে বুঝতো, একবারের জায়গায় দুবার তিনবার চারবার বলতো যে আঙ্কেল শটটা আবার দেই, এটা আমার কাছে ভালো লাগে না, আমি আরেকটা দিই। কি আপনাদের চলচ্চিত্র নিয়ে পরিকল্পনা কি? আমরা দুইটা মানুষ এখনো স্বপ্ন দেখি, সুন্দর সুন্দর ছবিতে অভিনয় করব, নিজেকে তৈরি করার চেষ্টা করি, এখনো স্বপ্ন দেখি যে আরো এই চলচ্চিত্রে এগিয়ে যাবে। চলচ্চিত্র তো একটা সুস্থ বিনোদন ধারা, সুস্থভাবে সুস্থ চলচ্চিত্র বানাতে হবে, সেই শিক্ষণীয় ব্যাপারগুলো থাকতে হবে, এগুলো যাচাই বাছাই করে ছবিকে আমাদের প্রাধান্য দিতে হবে মেকিংয়ের ক্ষেত্রে। সেটা জুনিয়ররা বানাক, সিনিয়ররা হেল্প করুক, সিনিয়ররা পাশে থাকুক, ঠিক এই সমন্বয়ে আমাদের কিছু ছবি আসলে হওয়া উচিত, যে সব ছবিগুলো থেকে আমাদের বর্তমান প্রেক্ষাপটের বিষয়গুলো উঠে আসবে। তো আমরা সবসময় যে এই সাইডে এই সেক্টরের ডেভেলপমেন্টটা চাই। এখানে আমার শুধু অভিনয় অর্থাৎ করতেই আপনারা হবে, পরিবেশ চান, সেই পরিবেশটি অভিনয় পেলে করতেই হবে সেটা ফ্যাক্টর না, কিন্তু আমরা এই অঙ্গনে ছিলাম একদিন এবং এই অঙ্গনটা সুন্দর হয়েছে, আরো সুন্দর হয়েছে। ভবিষ্যতে যখন এই ইন্ডাস্ট্রির কথাটা যখন উঠবে, তখন এই ইন্ডাস্ট্রির সাথে আমার নামও থাকবে সুন্দরভাবে, সেটাই চাই আর কি। ঈদের অনুষ্ঠানে আপনারা এসে আমাদেরকে সমৃদ্ধ করেছেন, আপনাদের সাধুবাদ। আমরা একটা গান দিয়েই অনুষ্ঠানটি শেষ করব। সানি ভাই কণ্ঠ মেলাতে পারেন তার সঙ্গে, তার আগে আমি দর্শকদের কাছ থেকে বিদায় নিয়ে আসি। প্রিয় দর্শক, কথা বলতে বলতে আমাদের সময় শেষ হয়ে এলো। ছোট গল্পের মতোই অনুষ্ঠান সম্পর্কে বলতে হয়, শেষ হয়েও হইল না শেষ। আপনাদের আবারও ঈদ মোবারক জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। ভালো থাকুন, সুস্থ থাকুন, বিটিভির সাথেই থাকুন। তুমি যে কখন এসে মনে চুরি করেছ, বুঝিনি কখন তুমি এত ভালোবেসেছ। তুমি যে তোমার প্রেমে, ও তুমি যে তোমার প্রেমে জাদু করেছ, পাগল করেছ। তুমি যে কখন এসে মনে চুরি করেছ, বুঝিনি কখন তুমি এত ভালোবেসেছো।